এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটি এরা, দ্য রিভাইভাল অফ লার্নিং। তো এর সময়কাল হচ্ছে 1400 থেকে আনুমানিক 1400 থেকে 1550 অবধি। তো ভিডিওটি সম্পূর্ণ বাংলায় ডিসকাস করব এবং ভিডিওটিতে যে পিডিএফ বা নোটটি আলোচনা করব সেটা যদি তোমরা পেতে চাও তবে ভিডিওতে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে একটি টেলিগ্রাম লিঙ্ক, তো সেখানে তোমরা জয়েন করতে পারো এবং সেই পিডিএফগুলি তোমরা পেতে পারো। তো চলো এবার শুরু করা যাক। তো রিভাইভাল অফ লার্নিং বলতে গেলে এই সময় ইউরোপে যে রেনেসাঁ সময়কাল সেটা শুরু হয়ে যায়। তো এর আগে যে এরা সেটাকে বলা হয় দ্য এজ অফ চসার। তো চসারের ডেথ হয়ে যায় 1400-এ, তারপরে এই সময়কাল শুরু হয়। তো বলা হয় যে দিস ইজ দ্য মোস্ট ভলকানিক পিরিয়ড, অলসো নোন অ্যাজ ডার্ক এজ। তো এই সময়টাকে ভলকানিক পিরিয়ড বা ডার্ক এজ বলা হয় কারণ এই সময় সেই রূপে কোনো রকম লিটারেচার বা সেই রূপে কোনো রকম অথার এই সময় পাওয়া যায়নি। এবং যে কিং এই সময় রুল করছিলেন তিনি ছিলেন কিং হেনরি V। তো এরপর হিজ এক্সপেডিশন ফর ফ্রেঞ্চ ক্রাউন, এবং তিনি ফ্রেঞ্চ ক্রাউনের জন্য লড়াই চালাচ্ছিলেন, সেই সমস্তই এই পিরিয়ডে বা এই এরাতে হয়েছিল। এবং 1415-এ রয়েছে দ্য ব্যাটেল অফ আগনিকোর্ট। এটা প্রায় 5 বছর ধরে চলেছিল এবং শেষ হয় ট্রিটি অফ ট্রয়েস এই ট্রিটি দিয়ে। এরপর কিং হেনরি V-এর মৃত্যুর পর তার যে সন, তাকে বলা হতো শ্যাডো কিং, কারণ সে ছিল একজন পাপেট। পাওয়ারফুল যে নোবেলস ছিল সেই সময় ইংল্যান্ডে, তাদের হাতে একটি পাপেট ছিল। এর মধ্যে অল দ্য ফ্রেঞ্চ পজেশনস ওন ব্যাক বাই দ্য ফ্রেঞ্চ আন্ডার দ্য লিডারশিপ অফ জন আর ক্যাডেস রেবেলিয়ন অ্যান্ড দ্য ব্লাডি ওয়ার্স অফ দ্য রোজেস। তো যত রকম ফ্রেঞ্চের সম্পত্তি ছিল সব কিছুকে এই যে ফ্রেঞ্চদের যে একজন লিডার জন আর্ক, তার রেবেলিয়নের দ্বারা তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেয়। এবং আরেকটি ওয়ার্ড যেটি এখানে উল্লেখ পাওয়া যায়, ব্লাডি ওয়ার্স অফ রোজেস। তো এই ব্লাডি ওয়ার্স অফ রোজেসের সময়কাল এখানে দেওয়া আছে 1455 থেকে 1485। এরপরে শুরু হয় রুলস অফ রিচার্ড III এবং হেনরি VIII। এদের রুলস চলতে থাকে। তারপরে এই সময়ই মানে এটা আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করছি। তো সেখানে আমরা দেখতে পাই যে প্রিন্টিং প্রেস, সে সময় আমরা তো জানি যে এটা মানে ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কালে কোনো রকম পেপারের ব্যবহারই ছিল না, সমস্তটাই মৌখিক ছিল। তো এই সময় ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস আসে ক্যাক্সটনের হাত ধরে 1476-এ, এবং স্কুলস আর ইউনিভার্সিটিস এগুলো এস্টাবলিশড হয়। আগে সেগুলো ওল্ড মনেস্ট্রিজ এই ধরনের পড়াশোনা জাতীয় কাজগুলো করতো। আস্তে আস্তে সেখানে স্কুলস এবং ইউনিভার্সিটিস এই এলাকাতে গিয়ে 1400-এর পরে গিয়ে এস্টাবলিশড হতে শুরু করে। বাট দ্য লিটারেচার ওয়াজ স্ট্রেঞ্জলি সাইলেন্ট ডিউ টু দ্য পলিটিক্যাল টার্মোইল। তো আমরা যেহেতু দেখলাম এখানে অনেক ধরনের যুদ্ধ, অনেক ধরনের ওয়ার হয়েছিল এই সময় ইংল্যান্ডে, তো লিটারেচারটা কিন্তু সেই হিসাবে গ্রো করেনি। এরপরে যেটাকে বলবো রিভাইভাল অফ লার্নিং, যেটা কিনা এই পড়ার আজকের এই ভিডিওর বিষয়বস্তু। তো এই সময় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বাদেও এই সময় আর কী কী হয়েছিল সেগুলো নিয়ে যদি আলোচনা করতে হয় তবে আমরা দেখতে পাবো যে এখানে গ্র্যাজুয়াল এনলাইটমেন্ট অফ হিউম্যান মাইন্ড আফটার দ্য ডার্কনেস অফ মিডিল এজ। তো মিডিল এজে যে মানুষ যে একটা মানে অন্ধকারচ্ছন্ন জায়গায় ঢুকে যাচ্ছিল, তাদের মধ্যে কোনো রকম লিটারেচার সাহিত্য চাষ হচ্ছিল না, আস্তে আস্তে কিন্তু তাদের এনলাইটেনমেন্ট শুরু হচ্ছে। এবং রেনেসাঁ যে নবজাগরণ, পুনর্জাগরণ এবং হিউম্যানিজম, এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করলো। আর রেনেসাঁ বলতে বোঝায় টু ডিনোট দ্য হোল ট্রানজিশন ফ্রম মিডল এজেস টু দ্য মডার্ন ওয়ার্ল্ড। মিডল এজ থেকে যে মডার্ন ওয়ার্ল্ডে, মডার্ন যুগে উঠে আসা, আধুনিক যুগে উঠে আসার যে সময়কাল সেটাকে কি রেনেসাঁ বলা হয় বা পুনর্জাগরণ, যাকে আমরা বাংলায় বলি। এই সময় রিভাইভাল অফ আর্ট, ডিসকভারিজ অফ ক্লাসিক্স মডেলস, এই সমস্ত কিছু চলতে থাকে 14th আর 15th সেঞ্চুরি থেকে। হিউম্যানিজম অ্যাপ্লাইজ টু দ্য রিভাইভাল অফ ক্লাসিক লিটারেচার বাই লিটারেচার লিডার্স লাইক পেট্রার্ক। তো পেট্রার্ক এরকম যে ক্লাসিক লিটারেচার যারা তৈরি করেছিল তাদের থেকে যে তাদের সেই লেখাগুলোর যে পুনর্জাগরণ সেটাকে বলা হয় হিউম্যানিজম। আর এই সময় যে ক্রিটিক্সরা ছিল অ্যাকর্ডিং টু ল্যামার্টাইন, তার মতে ল্যামার্টাইনের মতে ম্যান ডিসকভার্স হিমসেলফ অ্যান্ড দ্য ইউনিভার্স। আর তাইন নামে একজন ক্রিটিক ছিলেন, তিনি বলেছিলেন ম্যান সো লং ব্লাইন্ডেড
অনেক দিন ধরে মানুষ অন্ধ ছিলেন, হ্যাড সাডেনলি ওপেন্ড হিজ আইজ অ্যান্ড সিন, আর হঠাৎ করেই সে তার চোখ খুললো এবং দেখতে পেল। এটাই হচ্ছে রেনেসাঁর বিষয়বস্তু। এরপরে এই সময় যে সমুদ্র যাত্রা শুরু হয়, যেমন ভাস্কো ডা গামা, কলম্বাস এরা সমুদ্রের নাবিক ছিলেন, এবং ভাস্কো ডা গামা তো আমাদের ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন বলতে গেলে, সেই সময় আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তো এদের ভয়েস যে হয়, এদের যে সমুদ্র যাত্রা সেই সময় শুরু হয়। এরপরে এই সময় যে লিটারেচার, খুবই সামান্য লিটারেচার আমরা পেয়ে থাকি, তো সেগুলো নিয়েই এখানে একটু আলোচনা দেখে নাও। তো পিপল ওয়ার নেগলিজিয়েন্ট টু নেটিভ লিটারেচার। Roger Ascham, a scholar, highlighted this fact in his book Toxophilus School of Shooting in 1545. তো এই রজার অ্যাস্টামের যে বইটা টক্সোফিলাস, এই বইয়ের মধ্যে উল্লেখ পাওয়া যায় যে সেই সময়ে সমসাময়িক যে ইংল্যান্ডবাসী ছিলেন, তারা কিন্তু তাদের নেটিভ মানে আঞ্চলিক যে সাহিত্য সেগুলো কিন্তু খুব একটা পছন্দ করতেন না। এই সময় যে গ্রেটেস্ট বুক সেটা ছিল ইরাসমাস প্রেজ অফ ফলি। এরপরে ছিল এইটা হচ্ছে একটা মানে জয়গাথা, মানে সং অফ ভিক্টরি, জয়গাথা যাকে বলা হয়, অফ দ্য নিউ লার্নিংস, নতুন নতুন শেখার যে জয়গাথা, এবং হুইচ আর ড্রিভেন অ্যাওয়ে ভাইস, ইগনোরেন্স, সুপারস্টিশনস, থ্রি ফোর্স, সরি এটা ফাইস না, FOES, ফোর্স অফ হিউম্যানিটি, মানে মানুষের জীবনের যে তিনটি শত্রু, যে দোষ, ইগনোরেন্স, সুপারস্টিশন, অন্ধবিশ্বাস, সেগুলো কিন্তু নিয়ে ডিসকাস করে এবং এগুলোরই জয়গাথা গায়। এরপরে রয়েছে মোরস ইউটোপিয়া, মানে থমাস মোর যার বিখ্যাত একটি গল্প ইউটোপিয়া, কিংডম অফ নোহোয়ার, মানে এই ল্যান্ডটা এক্সিস্টই করে না, এটা অর্থাৎ ইমাজিনারি ল্যান্ড ইউটোপিয়া। তো এখানে উই ফাইন্ড 3 গ্রেটেস্ট ওয়ার্ড, এর মধ্যে কিন্তু সেই 3টি মানে বিখ্যাত শব্দ যেগুলো আজকে সংবিধানে, আমাদের ভারতীয় সংবিধানেও জায়গা করে নিয়েছে, লিবার্টি, ফ্র্যাটার্নিটি এবং ইকুয়ালিটি। এই 3টি শব্দ আমরা জানি আমাদের ভারতের সংবিধান ফ্রান্স থেকে বড় করেছিল, এবং এই 3টি শব্দই থমাস মোরের ইউটোপিয়াতেই প্রথম ইউজ হয়। এবং এরপরে কিন্তু এটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের মানে মূল শ্লোক বলা চলে, এই লিবার্টি, ফ্র্যাটার্নিটি এবং ইকুয়ালিটি, মানে হুইচ রিটেন দেয়ার ইন্সপিরেশন থ্রু আউট দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এবং পরবর্তীকালে কিন্তু ভারতীয় সংবিধান এই ফ্রান্স থেকে এই 3টি শব্দ বড় করেছিল। এরপরে রয়েছে টিন্ডালস ট্রান্সলেশন অফ টেস্টামেন্ট, এটা একটা খুবই বিখ্যাত ট্রান্সলেশন, টেস্টামেন্টের ট্রান্সলেশন করেছিলেন টিন্ডেল। আর থমাস ওয়াট আর হেনরি হাবার্ট, এই দুজন, হেনরি হাবার্ট ছিলেন আর্ল অফ সারে, এই দুজনের একটা কম্বাইন্ড ওয়ার্ক সেই সময় বিখ্যাত হয়েছিল, সেটাকে বলা হয় কালেকশন অফ মিসলেনিয়াস পোয়েমস, সেটার নাম হচ্ছে টটেলস মিসসেলানি। তো এই টটেলস মিসসেলানি ওয়াট এবং হাবার্ট দুজনের কিন্তু কম্বাইন্ড ওয়ার্ক। এবং এরপরে রয়েছে থমাস ম্যালোরিস মর্টিডি আর্থার, এটা একটা আর্থারিয়ান রোম্যান্সের কালেকশন। ইট ওয়াজ এ ইন্সপিরেশনাল, এটা কিন্তু পরবর্তীকালে যে থমাস ম্যালোরিস যে মর্টিডি আর্থার, পরবর্তীকালে শেক্সপিয়ার, টেনিসন, ম্যাথিউ আর্নল্ড এদের একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল। এছাড়াও সুইন্সবার্ন, মরিস এরাও কিন্তু এই দলে রয়েছে। ইন্সপিরেশন ফর দ্য পোয়েমস লাইক ডেথ অফ ট্রিস্ট্রাম, আইডলস অফ দ্য কিং, এগুলো কিন্তু সেই সময় উল্লেখযোগ্য। তো এতটুকুই রিভাইভাল অফ লার্নিং লিটারেচার থেকে এতটুকুই আমরা পেয়ে থাকি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি আরও তোমরা পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না। এবং আগেই বললাম যে এই এখনও অবধি যদি ভিডিওটি দেখে থাকো, যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, এই নোটগুলি তোমরা সংগ্রহ করতে পারো। সমস্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের নোটই তোমরা সংগ্রহ করতে পারো সামান্য মূল্যের পরিবর্তে, যেহেতু এই নোটগুলো PDF আকারে তৈরি করতে আমার অনেকটাই পরিশ্রম হয়েছে, তো খুবই সামান্য একটা মূল্য, সেটা তোমরা মেসেজ করলেই জানতে পারবে। তো অবশ্যই এই চ্যানেলের পাশে থেকো এবং অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।